প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমরা গণিতের নবম শ্রেণী গণিতের আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আজ আমরা দেখব গণিত নবম শ্রেণীর বইয়ের 22, 23 এবং 24 পৃষ্ঠার সমাধান। 22, 23, 24 এবং 25 এই চারটা পৃষ্ঠা দেখবো ইনশাল্লাহ আজকে। আচ্ছা, তো আবারও বলে রাখি, যারা সবার আগে আমার ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অল করে রাখবে, যেন ভিডিও আসার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। আর ভিডিওটি কখনোই টেনে দেখবে না, ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, যেন কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস না হয়ে যায়। ওকে, তো চলো কথা না বাড়িয়ে অঙ্ক শুরু করি। বলছে সমস্যা 2, মৌমাছি এবং পিঁপড়ার বৈশিষ্ট্য। এখানে মৌমাছির কিছু বৈশিষ্ট্য আছে, এখানে পিঁপড়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে। আচ্ছা, এটা তোমরা একটু পড়ে নেবে, কঠিন তেমন কিছু না। আমরা এখান থেকে শুরু করি, নিচের অংশে কি বলছে দেখি। বলছে ধরি মৌমাছির বৈশিষ্ট্যের সেট হচ্ছে এ আর পিঁপড়ার বৈশিষ্ট্যের সেট হচ্ছে বি। এই যে আমরা উপরে একটু পড়লাম না, যে মৌমাছির বৈশিষ্ট্য এগুলোকে আমরা এ সেট ধরলাম আর পিঁপড়ার বৈশিষ্ট্যকে ধরলাম বি সেট। ওকে, আচ্ছা, তাদের বৈশিষ্ট্যগুলো ভেন চিত্রের মাধ্যমে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তাদের সাধারণ বৈশিষ্ট্যগুলো এ ইন্টারসেকশন বি তে থাকে। পাশের ভেন চিত্র অনুযায়ী সাধারণ বৈশিষ্ট্যগুলো হলো, সাধারণ বৈশিষ্ট্য বলতে বোঝায় যে এই যে এখানে যে ছক আকারে দুটা বৈশিষ্ট্য দেওয়া আছে না দুজনেরই, ওই বৈশিষ্ট্যের মধ্যে সাধারণ বা কমন কোনগুলো বা মিল আছে কোনগুলো সেটা বোঝাচ্ছে এই ইন্টারসেকশন বি। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি, এখানে এখানে 6টি পা আছে, এখানে 6টি পা, তাহলে কি এটা হচ্ছে প্রথমটা হচ্ছে কমন, এটা হচ্ছে দুটার মধ্যে আছে। দলে বসবাস করে, হেঁটে চলাফেরা করে, উঠতে পারে, দলে বসবাস করে, এই যে দলে বসবাস করে, দলে বসবাস করে, এটাও মিল রয়েছে। তারপরে মধু আহরণ করে, শিকার করে, রানী দ্বারা নিয়ন্ত্রিত, এটাও রানী দ্বারা নিয়ন্ত্রিত, তাহলে এটাও মিল রয়েছে দুটোর মধ্যে। খোলা স্থানে বাসা বাঁধে, আর কোনো মিল নেই। ওকে, তাহলে এইবার চিত্রটা একটু দেখো। আমরা যেগুলো ইয়ে করলাম, নোটিফাই করলাম বা টুকে রাখলাম যে 6টি পা আছে, এই যে আমরা এখানে, এটা হচ্ছে মৌমাছির ছক, এটা হচ্ছে পিঁপড়ার, ঠিক আছে। তো এখানে বলছে যে দুইটার মধ্যেই আছে, দুইটার মধ্যেই মিল আছে, এরকম হচ্ছে কয়টা, 3টা, 6টি পা আছে, দলে বাস করে আর রানী দ্বারা নিয়ন্ত্রিত। এই যে দেখো দুইটার মধ্যে আছে, এটা হচ্ছে এই অংশটুকু। ওকে, তাহলে কি, আচ্ছা, তাহলে আমরা দেখলাম হচ্ছে এখানে 6টি করে বৈশিষ্ট্য দেওয়া আছে প্রত্যেকটার, দুজনেরই। ওকে, দুইটারই বৈশিষ্ট্য 6টি করে, কিন্তু এর মধ্যে 3টি বৈশিষ্ট্য এমন যেটা দুজনের মধ্যেই রয়েছে, সেজন্য এটা হচ্ছে এখানে লিখলাম। ওকে, এখানে লেখা হয়েছে, আর বাকি তিনটা তিনটা করে আলাদা। খেয়াল করো, এই যে এই বৃত্তটা হচ্ছে মৌমাছির, এই বৃত্তটা হচ্ছে পিঁপড়ার। ওকে, আর এখন মৌমাছি আর পিঁপড়া দুইটার মধ্যে কোন জিনিসটুকু কমন বলো তো? দুইটা বৃত্তের মধ্যে যে এই অংশটুকু, এই অংশটুকু তুমি মৌমাছি আঁকতে গেলেও লাগবে, পিঁপড়ার ছক আঁকতে গেলেও এই অংশটুকু লাগবে। ওকে, দ্যাট মিনস এটা হচ্ছে দুটোরই, মৌমাছি এবং পিঁপড়া দুটোরই কমন অংশ। ওকে, তাহলে এখানে বলা আছে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 6টি পা আছে, দলে বসবাস করে, রানী দ্বারা নিয়ন্ত্রিত। তার মানে মৌমাছি এবং পিঁপড়া, এ ইন্টারসেকশন বি, দুইটাকে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে দুইটার মধ্যে কমন কি আছে, এই তিনটা। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তো চলো পরের অংশ কি বলছে দেখি। পরের অংশ বলছে যাতায়াত ব্যবস্থা। একটি শহরের 800 জন মানুষের উপর একটি জরিপ করে দেখা গেল যে 500 জন মানুষ যাতায়াত করে বাসে, 200 জন গাড়িতে, 400 জন রিকশায়, 200 জন বাস এবং রিকশা উভয়ে, এবং 50 জন মানুষ বাস, রিকশা এবং গাড়িতে যাতায়াত করে, অন্যান্যরা পায়ে হেঁটে যাতায়াত করে। কতজন মানুষ পায়ে হেঁটে যাতায়াত করে তা ভেনচিত্রের মাধ্যমে উপস্থাপন করে নির্ণয় করো। আচ্ছা, তাহলে কি বলছে, যে একটি শহরের 800 জন মানুষের উপর একটি জরিপ করা হলো, তাহলে সার্বিক সেট টোটাল মানুষ কত, 800 জন। এই যে ওকে, এর মধ্যে 500 জন মানুষ বাসে যায়, এটা হচ্ছে বাসের সেট, সরি ওটা না, এই যে এটা হচ্ছে বাসের সেট, টোটাল 500 জন যায় হচ্ছে বাসে। এরপর 200 জন যায় হচ্ছে কোথায়, 200 জন যায় হচ্ছে গাড়িতে, এই যে কার, প্রাইভেট কারে যায়। আর 400 জন মানুষ রিক্সায়, 400 জন যায় হচ্ছে রিক্সায়।
এবার এর মধ্যে আবার 200 জন মানুষ বাস রিক্সা উভয়ে যাতায়াত করে। এই যে রিক্সা এবং বাস, রিক্সা এবং বাস, এই দুটো যানবাহনেই 200 জন মানুষ আবার যাতায়াত করে। ঠিক আছে, হয় বাসে যায় না হয় রিক্সায় যায়। ঠিক আছে, বাস রিক্সা উভয়ে যায় হচ্ছে 200 জন। তারপর হচ্ছে 50 জন মানুষ বাস রিক্সা এবং গাড়িতে যাতায়াত করে। আবার 50 জন হচ্ছে গাড়িতেও যায়, রিক্সাতেও যায়, আবার বাসেও যায়। তাহলে কি বুঝলাম? বাসে যায় হচ্ছে টোটাল 500 মানুষ, রিক্সায় যায় 400 মানুষ, আর প্রাইভেট কারে যায় কত, 200 মানুষ। ওকে। আবার এর মধ্যে রিক্সা এবং বাস, রিক্সা এবং বাসে মিক্স বা মানে কোনো সময় বাসে যায় কোনো সময় রিক্সায় যায়, এরকম লোক হচ্ছে 200। আবার আহ, বাস, কোনো সময় বাস, কোনো সময় রিক্সা, আবার কোনো সময় কার, তিনটাতেই কোনো না কোনো সময় যায়, সেটা হচ্ছে কতজন, 50 জন মানুষ। আর বাকিরা পায়ে হেঁটে, মানে এই যে সাদা অংশ যেটা, এই সাদা অংশগুলো হচ্ছে পায়ে হেঁটে যায়। চলো আমরা সমাধান দেখি। আচ্ছা, মনে করি জরিপকৃত মানুষের সেট হচ্ছে ইউ, মানে যে 800 জনের উপর যে আমরা জরিপ করলাম সেটা হচ্ছে ইউ। বাসে যাতায়াতকারী মানুষের সেট হচ্ছে বি। বাস, বাস উচ্চারণ করতে গেলে কি আসে, বি ইউএস, বাস বানান করতে গেলে এজন্য বি। গাড়িতে যাতায়াতকারী মানুষের সেট হচ্ছে সি। কার, কার মানে গাড়ি, এজন্য সি। রিক্সায় যাতায়াতকারী মানুষের সেট আর, রিক্সা উচ্চারণ করতে গেলে আর আসে বানান করতে গেলে। পায়ে হেঁটে যাতায়াতকারী মানুষের সেট হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ অর্থ ওয়াক, ওয়াক মানে হাঁটা। ওকে। তাহলে এন অফ ইউ মানে নাম্বার অফ ইউ, ইউ বলতে কি বোঝায়, জরিপকৃত। এন অফ ইউ মানে কতজনের উপর জরিপ করা হয়েছে, 800 জন। তাহলে এন অফ ইউ সমান 800 জন। ওকে। তারপরে এন অফ বি মানে বাসে কতজন যায়, 500 জন। এন অফ সি মানে কারে কতজন যায়, 200 জন। এন অফ আর মানে রিক্সায় যায় কতজন, 400 জন। এই যে আমরা মানগুলো বসিয়ে দিলাম। এবার ভেনচিত্র অনুযায়ী 3টি যানবাহনে যাতায়াত করে এমন মানুষের সেট কি হবে, বাস, তারপরে কার, তারপরে রিক্সা, তিনটাতেই যায়, সেটা সেট হবে বি ইন্টারসেকশন আর ইন্টারসেকশন সি। ইন্টারসেকশন বলতে আমরা এবং বুঝি। ঠিক আছে, না কি বুঝি বলতো, এবং নাকি অথবা, অথবা, তার মানে বাসে যায় অথবা রিক্সায় যায় অথবা কারে যায়, তিনটাতেই যায়। ঠিক আছে, এটার সংখ্যা হচ্ছে কত, 50 জন আমাদের প্রশ্নে বলাই ছিল। তাহলে নাম্বার অফ বি ইন্টারসেকশন আর ইন্টারসেকশন সি ইকুয়াল টু 50 জন আমরা লিখতে পারি। এবার দেখো, বলছে বাস ও রিক্সায় উভয়েই যাতায়াত করে কিন্তু গাড়িতে যাতায়াত করে না এমন মানুষের সংখ্যা কত। বাস আর রিক্সায় যায় কিন্তু গাড়িতে যায় না। ধরো বাসে যায় আর রিক্সায় যায় কিন্তু প্রাইভেট কারে যায় না। ঠিক আছে, তার মানে কি এই অংশটুকু টোটালি বাদ। ঠিক না, এই যে এই বৃত্তের মধ্যে যা আছে সেটা টোটালি বাদ। তাহলে এই যে রিক্সা এবং বাস এই দুইটার মধ্যে কমন আছে কোন জিনিসটা বলো তো, শুধু রিক্সা এবং বাস এর মধ্যে কমন আছে এই যে 200, তাই না? 200টা হচ্ছে রিক্সার মধ্যেও পড়ছে আবার বাসের মধ্যেও পড়ছে, দ্যাট মিনস 200 জন হচ্ছে কি যায়, বাসে অথবা রিক্সায় যায়। তাহলে আমরা লিখতে পারি এন অফ বি ইন্টারসেকশন আর ইন্টারসেকশন সি পূরক। আচ্ছা, এখানে সি প্রাইম কেন লিখলাম বলতো, বলছে বাস ও রিক্সায় যায়, তার মানে কি বাস ও রিক্সায় বা বাস অথবা রিক্সায় যায় কিন্তু গাড়িতে যায় না, এই যে গাড়িতে যায় না বলে সি প্রাইম এখানে। ওকে। যদি গাড়িতে যেত তাহলে এই যে গাড়িতে যেত বলে শুধু সি হয়ে গেছে, বাস অথবা রিক্সা অথবা কার। কিন্তু এখানে বলছে বাস অথবা রিক্সা কিন্তু নট কার। ঠিক আছে, যেহেতু কারে যায় না সেহেতু কি ওটাকে হচ্ছে সার্বিক সেট থেকে বাদ দিতে হবে সিটাকে, এই জন্য সি প্রাইম। ওকে, এটা হচ্ছে 200 জন দেখলাম আমরা। তাহলে শুধু বাসে যাতায়াত করে কত, শুধু বাসে যাতায়াত করছে কতজন তাহলে হিসাব করে বলো তো। বাসে যাতায়াত করবে হচ্ছে টোটাল যে বাসে বাসে যায় কতজন, 500 জন। ওকে। এর থেকে তোমার টোটালটা একটু ভেন চিত্রে দেখে আসি আমরা, ক্লিয়ার হয়ে যাবে তাহলে। আচ্ছা খেয়াল করো, শুধু বাসে যায় কোন লোক, এই যে এটা হচ্ছে এটা হচ্ছে বাসের সেট। ওকে, এটা হচ্ছে বাসের বৃত্ত। এখন এই যে এই 200 জন কি যায়, বাস রিক্সা দুটাতেই যায়। এই 50 জন বাস, গাড়ি, রিক্সা তিনটাতেই যায়। আবার এই 200 জন কি যায়, কারেও যায় বাসেও যায়। ঠিক আছে, এখন যদি তোমাকে বলি শুধু বাসে কতজন যায়, তাহলে শুধু বাসের অংশটুকু কি, এই যে এইটুকু না, শুধু বাসের অংশটুকু হচ্ছে যে শুধু এইটুকু, এইটুকু, এই যে এইটুকু হচ্ছে পিওর বাসে যায় যারা, সেটা।
তাহলে কি করব, এই মোট মোট থেকে আমি হচ্ছে এই যে এগুলো বাদ দিব, তাহলে পেয়ে যাব, তাই না? তাহলে আমার মোট বাসে যায় কতজন? 500 জন। ওকে, এর থেকে বাদ দিব বাস এবং রিক্সা যায় কতজন? 200 জন। 200 জন বাদ গেল। ওকে, আবার বাস, রিক্সা, কার তিনটাতেই যায় কতজন? 50 জন। এই 50 জনও বাদ দিয়ে দিব আমি। ঠিক আছে, তাহলে কত? মোটের মধ্যে 200 এবং 50, 250 জন অন্য কিছুতে যাই, মানে বাসেও যাই আবার অন্য কিছুতেও যাই। তাহলে শুধু বাসে যাই হচ্ছে 250 জন। ওকে, আমরা এই হিসাবটাই দেখেছি। এই যে শুধু বাসে যাতায়াত করে তাহলে কি, শুধু বাস থেকে যারা বাসে যায়, আর আরেকটা হচ্ছে আহ, বাস, রিক্সা, কার সবগুলোই যায়। আবার বিয়োগ করতে হবে হচ্ছে বাসে এবং রিক্সায় যায় কিন্তু কারে যায় না। এই যে বাসে রিক্সায় যায় কিন্তু কারে যায় না, এটা বাদ দেবো, এবং বাস, রিক্সা, কার সবগুলো যায়, সেটাও বাদ দেবো। ওকে, তাহলে কত? 500 মাইনাস 200 মাইনাস 50, 500 থেকে 250 বাদ দিলে হয় 250 জন। আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে শুধু রিক্সায় যাবে কারা বলো তো? তাহলে শুধু রিক্সায় যাবে হচ্ছে, তাহলে কি করতে হবে, আমার বাদ দিতে হবে শুধু রিক্সায় যাই, সেটা থেকে বাদ দিব হচ্ছে রিক্সা, কার, বাস এগুলোই যায় যারা, সেটাও বাদ দিব। এবং আবার কি বাদ দিব, যে বাস এবং রিক্সায় যাই কিন্তু কারে যায় না, সব অংশ বাদ দিব। চলো আমরা চিত্র থেকে একটু দেখে আসি। এই যে খেয়াল করো রিক্সার বিষয়টা, এটা হচ্ছে রিক্সার বৃত্ত মনে করো। টোটাল রিক্সায় যায় কতজন বলে দিয়েছে আমাকে? 400 জন। ওকে, টোটাল 400 জন রিক্সায় যায়। এখন 400-র মধ্যে আবার এই যে এই 200 জন কি রিক্সাতেও যায়, মাঝে মধ্যে বাসেও যায়। আবার এই 50 জন রিক্সা, বাস, গাড়ি সবার মধ্যেই যায়, সব গাড়িতেই যায়। ওকে, তাহলে শুধু রিক্সায় যাওয়ার অংশটুকু কোনটুকু? এটুকু না? এই যে হলুদ অংশটা, তাই না? তাহলে মোট কত আমার? 400 জন। এর থেকে বাদ যাবে কত? এই যে দুইটাতেই যায় 200 জন। আবার তিনটা যানবাহনে যায় 50 জন, এই 50ও বাদ যাবে। তাহলে শুধু রিক্সায় যায় হচ্ছে 400 মাইনাস 200 মাইনাস 50, বিয়োগ করলে থাকে 150। ওকে, এটাই বুঝিয়েছে আমাদের এখানে, এই যে হিসাবটা। তো আমরা হিসাবটা বের করি। 400 জন টোটাল মানুষ, 200 জন বাস এবং রিক্সা দুটোতেই যাই, আর 50 জন বাস, রিক্সা, কার তিনটাতেই যাই। তো বিয়োগ করলে হয় 150। এবার সেম ভাবে যদি আমরা শুধু গাড়িতে যাতায়াত করে কতজন সেটা বের করতে চাই, তাহলে কি করতে হবে? শুধু গাড়িতে যাতায়াত করে হচ্ছে কার থেকে যারা সবাই সবকিছুতে যায় সেটা বাদ দিব। তাহলে শুধু কারে যায় কতজন? 200 জন। আর বাস, তারপরে হচ্ছে রিক্সা এবং কার তিনটাতে যায় কতজন? 50 জন। তাহলে ওই যে 200 থেকে 50 বাদ দিলে 150 পেয়ে গেলাম। আচ্ছা, আরো ক্লিয়ার করার জন্য এখান থেকে দেখি। এটা হচ্ছে কারের, টোটাল কারে যায় হচ্ছে 200 জন। ওকে, এখন কার, কার, রিক্সা এবং বাস এই তিনটাতে যায় কতজন? 50 জন, তাই না? তাহলে মোট থেকে 50 জন বাদ দিলেই তো কি পাওয়া যাবে? শুধু কারে যায়। ওকে, এই হিসাবটাই বুঝিয়েছি এখানে। ওকে, এখন আমরা দেখব যে কমপক্ষে যে কোনো একটি যানবাহন যাতায়াত করে, অর্থাৎ এন অফ বি ইউনিয়ন আর ইউনিয়ন সি। ওকে, বা নাম্বার অফ বি ইউনিয়ন আর ইউনিয়ন সি, অর্থাৎ হচ্ছে বাস এবং রিক্সা, এটা এবং না, অথবা বাস অথবা রিক্সা অথবা কার। বলছে যে তিনটার যে কোনো একটাই যাই, বাসে যাই অথবা রিক্সায় যাই অথবা কারে যাই, এরকম সংখ্যা কতজন সেটা আমরা এখানে লিখেছি। এখন কেন লিখেছি সেটা একটু বোঝাই তোমাদের চিত্র থেকে। চিত্রটি ভালো করে খেয়াল করো। এখানে চিত্রে কি বলছে? চিত্রে বলছে যে মিনিমাম একটা যানবাহনে যাই, কমপক্ষে একটাতে যাই। ঠিক আছে, আমরা তো দেখেছি যে এই যে 200 জন কি রিক্সাতেও যায়, বাসেও যায়। তারপরে যে এই 50 জন, এই 50 জন রিক্সায় যায়, বাসে যায় এবং কারেও যায়, এই 50 জন যখন যেখানে সুযোগ পায় সেটা। ওকে, তার মানে আমরা বি ইউনিয়ন আর ইউনিয়ন সি, বা বাস ইউনিয়ন রিক্সা ইউনিয়ন কার, এই তিনটা টোটাল গুলো নিলেই আমাদের হয়ে যাবে এন অফ, যেটা আমরা দেখলাম। তো চলো প্রথমে আমরা দেখি হচ্ছে রিক্সার হিসাবটা। রিক্সায় কতজন যায়? শুধু রিক্সায় 150 জন। এর জন্য আমরা লিখেছি
150, শুধু রিক্সায় যায় 150 জন। এরপর এই যে শুধু বাসে যায় কতজন, 250 জন, এজন্য 250 জন লিখেছি আমরা। এরপরে শুধু কার গাড়িতে যায় কতজন, 150। তাহলে কি লিখলাম, রিক্সার 150 যোগ বাসের 250 যোগ কারের 150 আমরা লিখলাম। রিক্সার 150, বাসের কত, এরপরে হচ্ছে কারের কত, কারের হচ্ছে এই যে 150। আচ্ছা, এখন এই যে 200 আর 50 এটা কিভাবে আসলো, চলো দেখি। এই যে রিক্সা এবং এখানে এটা কি, বাস, রিক্সা অথবা বাসে, রিক্সা অথবা বাসে যায় কতজন, 200 জন, এই জন্য 200 লিখেছি। আর এই যে এই 50 জন, রিক্সাতেও যেতে পারে, বাসেও যেতে পারে, অথবা কারেও যেতে পারে, তিনটার মধ্যেই আছে 50। তার মানে আমরা লিখবো হচ্ছে যে এটা প্রথমে রিক্সারটা 150, এরপরে হচ্ছে রিক্সা অথবা বাসে যায় 200 এটা লিখবো, তারপরে শুধু বাসে যায় 250 এটা লিখবো, রিক্সা বাস কার তিনটাতেই যায় 50 এটা লিখবো, এবং শুধু কারে যায় 150 এটাও লিখবো। এইটা বাদ যাবে, ঠিক আছে, এটা আমাদের কাউন্টের বাইরে, সেটা লিখবো না। তাহলে আমরা এই 5টা সংখ্যা লিখবো, আমরা অলরেডি লিখে ফেলেছি। এই 5টা সংখ্যা লিখলাম, লিখে যোগ করলে হয় 800। ওকে। আচ্ছা, তাহলে কি বলছে যে পায়ে হেঁটে কতজন যাতায়াত করে সেটা বের করতে হবে। তো চলো পরের পৃষ্ঠায় দেখি কি বলছে। সুতরাং শুধু পায়ে হেঁটে যাতায়াত করে এন অফ ডাব্লিউ, অর্থাৎ নাম্বার অফ ওয়াক, মানে হেঁটে যতজন যায়। এটা কি, আমরা হচ্ছে মোট সার্বিক সেট থেকে যদি এই যেটা বাদ দিই, যে বাসে অথবা রিক্সা অথবা কারে যায় যারা, সবাইকে সবগুলোকে যদি আমি এই মোটের মধ্যে থেকে বাদ দিই, ঠিক আছে, তাহলেই তো পাবো যে হেঁটে যাচ্ছে। তাহলে আমার নাম্বার অফ ইউ বা সার্বিক সেট, টোটাল মানুষ কতজনের উপরে আমাদের রিসার্চ করা হয়েছিল, 800 জনের উপর। তাহলে এন অফ ইউ ইকুয়াল টু 800 মাইনাস এই যে এন অফ বি ইউনিয়ন আর ইউনিয়ন সি পেলাম কত, এই মাত্র 800 জন। তাহলে 800 থেকে 800 বাদ দিলে হয় 0 জন। সুতরাং কোনো মানুষ পায়ে হেঁটে যাতায়াত করে না। বুঝতে পেরেছো? খুবই সোজা একটি অঙ্ক, খুব একটা কঠিন না। প্রয়োজনে ভিডিওটি পজ করে বুঝবে, লাইন বাই লাইন বুঝবে, তারপরে পুনরায় আবার রিপিট করে দেখবে, তাহলে আশা করছি বুঝতে পারবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা। যদি কোনো ভুল হয়ে থাকে আমি অবশ্যই সেটা শুধরে দেবো বা বুঝিয়ে দেবো আবার, যদি কোথাও বুঝতে না পারো। ওকে। আচ্ছা, এরপর দেখি সেটের কার্তেসীয় গুণজ, কার্তেসিয়ান প্রোডাক্ট অফ সেটস। আচ্ছা, এটা হচ্ছে একটা গুণন, সেটের একটা গুণ সিস্টেম। ধরি এ একটি রঙের সেট যেখানে দুই ধরনের রং আছে, সাদা এবং কালো। এ হচ্ছে সাদা কালো দুইটা রঙের সেট, অর্থাৎ এ ইকুয়াল টু সাদা কালো। ওকে। এবং বি কে আমরা ধরি পোশাকের সেট, যেখানে তিন ধরনের পোশাক আছে, শার্ট প্যান্ট পাঞ্জাবি, অর্থাৎ বি ইকুয়াল টু শার্ট প্যান্ট পাঞ্জাবি। ওকে। তাহলে প্রথমে রঙের রং এবং পরে পোশাক, এই ক্রমে আমরা নতুন একটি সেট তৈরি করতে পারি। এই সেটকে এ গুণ বি দ্বারা প্রকাশ করা হয়। এই যে এ সেটটা হচ্ছে সাদা কালোর সেট, আর বি সেটটা হচ্ছে পোশাকের, শার্ট প্যান্ট পাঞ্জাবির সেট। এখন এই দুইটাকে যদি আমরা সেটের মাধ্যমে প্রকাশ করতে চাই, তখন সেটা এ গুণ বি দ্বারা প্রকাশ করতে পারি। ওকে। এখন প্রশ্ন হচ্ছে, প্রথমে রং এবং পরে পোশাক, এই ক্রমে আমরা কতটি উপাদান তৈরি করতে পারি। নিচের সারণীটি লক্ষ্য করো। এখানে কার্তেসীয় স্থানাঙ্কের মতো একদিকে রং এবং অন্যদিকে পোশাকের সেট ব্যবহার করে ক্রমজোড় হিসেবে এ গুণ বি এর উপাদান তৈরি করা হয়েছে। আচ্ছা, তাহলে সাদার ক্ষেত্রে কি, আমাদের মূল রং কয়টা, কালো আর সাদা, তাই না? তাহলে সাদা কালো লিখলাম। তাহলে সাদার ক্ষেত্রে কি কি হতে পারে, এই যে পোশাক আছে শার্ট প্যান্ট পাঞ্জাবি, তাহলে কি সাদা শার্ট, তারপরে সাদা প্যান্ট, সাদা পাঞ্জাবি, তাই না? তাই হতে পারে। এবার সেম ভাবে কালোর সাথেও কি হতে পারে, কালো শার্ট, কালো প্যান্ট, কালো পাঞ্জাবি, এই যে সেগুলোই লেখা আছে। আচ্ছা, এটাকে আমরা গুণের মাধ্যমে লিখি। আচ্ছা, তোমাদের সুবিধার্থে আমি এই যে এইটা একটু লিখে দিই। ওকে। এ আর বি এর যে উপাদান দেওয়া আছে একটু লিখে দিই, তাহলে সুবিধা হবে বুঝতে। আচ্ছা, আমি এখানে লিখে নিলাম যে এ ইকুয়াল টু সাদা কালো, আর বি ইকুয়াল টু শার্ট প্যান্ট পাঞ্জাবি। এখন যদি এ গুণ বি করি তাহলে কি হবে, প্রথমে সাদা দিয়ে শুরু করব, সাদা শার্ট, সাদা প্যান্ট, সাদা পাঞ্জাবি। ওকে। সাদা দিয়ে সবগুলো করা হয়ে গেল, এবার কালো দিয়ে শুরু করব, কালো শার্ট, কালো প্যান্ট, কালো পাঞ্জাবি। এই যে আমাদের সেট সাজানো হয়ে গেছে। ওকে। তো এই গুণ
গুণ করার সময় লেখার নিয়ম হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখব। ঠিক আছে, আমরা নর্মালি গুণ করলে কি হয়, এটার সাথে এটা যদি গুণ করতাম তাহলে কি গুণ হয়ে যেত, কিন্তু এখানে জাস্ট কমা দিয়ে রাখতে হবে। এই যে গুণের কারণে কমা দিয়ে রাখতে হবে, যেটার সাথে যেটা গুণ হবে আর সেটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে। ঠিক আছে, দিয়ে গুণ শেষ হয়ে গেলে প্রথমে এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ঘিরে দিতে হবে টোটালটা। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। সুতরাং আমরা লিখতে পারি এ গুণ বি ইকুয়াল টু এক্স ওয়াই, যেন এক্স ইজ এলিমেন্ট অফ এ, ওয়াই ইজ এলিমেন্ট অফ বি। তাহলে এক্সটা হবে এর উপাদান আর ওয়াইটা হচ্ছে বি এর উপাদান। একটা উদাহরণ দেখি সেম ভাবে। এ ইকুয়াল টু এক্স ওয়াই জেড এবং বি ইকুয়াল টু 1 2 3 হলে এ গুণ বি, তাহলে কি হবে, প্রথমে এক্স দিয়ে শুরু করব, এক্স ওয়ান, ওকে, তারপরে এক্স টু, তারপরে এক্স থ্রি, এক্স দিয়ে হয়ে গেল, এবার ওয়াই দিয়ে শুরু, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওকে, এবার জেড দিয়ে শুরু, জেড ওয়ান, জেড টু, জেড থ্রি। এই যে এই আমাদের কাঙ্ক্ষিত গুণের নিয়ম, কার্তেসিয়ান গুণনের নিয়ম। আশা করছি বুঝতে পেরেছো। চলো পরের পৃষ্ঠায় দেখি কি বলছে। আচ্ছা, এখানে একটি ছক দেওয়া আছে, আমরা যে গুণটি দেখলাম সেই গুণেরই ছক যে কিভাবে আসছে। এখানে মনে করো এ ইকুয়াল টু এক্স ওয়াই জেড, বি ইকুয়াল টু 1 2 3। তো আমরা যদি গুণ করি তাহলে কি হবে, এটার সাথে প্রথমে এক্স দিয়ে গুণ করে নেব, এক্স আর ওয়ান গুণ করলে এক্স কমা ওয়ান, এক্স আর টু গুণ করলে এক্স কমা টু, এক্স আর থ্রি গুণ করলে এক্স কমা থ্রি। এবার ওয়াই দিয়ে ওয়াই এর ওয়ান গুণ করলে ওয়াই কমা ওয়ান, ওয়াই আর টু ওয়াই কমা টু, ওয়াই আর থ্রি ওয়াই কমা থ্রি। জেড দিয়ে সেম ভাবে গুণ করলে এগুলো হলো। আচ্ছা, এখানে কিছু নিয়ম আছে, লক্ষ্য করো, এক্স কমা ওয়ান ইজ এলিমেন্ট অফ এ ইন্টু বি। ঠিক আছে, এক্স কমা এ হচ্ছে এ গুণ বি এর উপাদান, মানে হচ্ছে এক্সটা এর উপাদান আর ওয়ানটা হচ্ছে বি এর উপাদান। ওকে, কিন্তু আমরা ওয়ান কমা এক্স এরকম কিন্তু লিখতে পারবো না, এটা এ আর বি এর উপাদান না। ওকে, আমাদের প্রথমে এক্স ওয়াই জেড বা যেগুলো চলক আছে চলকটা আগে লিখতে হবে, তারপর সংখ্যা লিখতে হবে। ওকে, এটা বলছে যে আমাদের প্রথমে এক্স ওয়াই জেড বা এবিসিডি যাই থাক গুণের সময় সেগুলো লিখতে হবে, তারপরে সংখ্যা লিখতে হবে। 2 নম্বরটা বলছে এক্স কমা ওয়াই ইকুয়াল টু ইউ কমা ভি। যদি এরকম থাকে তাহলে এই যে কমার আগেরটা সমান কমার আগেরটা, কমার পরেরটা সমান কমার পরেরটা, তার মানে কি এক্স সমান ইউ, ওয়াই সমান ভি, এভাবে হবে হিসাবটা। ওকে, আর 3 নম্বর বলছে যে কোনো সেট এ এর জন্য এ গুণ ফাঁকা সেট ইকুয়াল টু ফাঁকা সেট, ফাঁকা সেট দিয়ে কাউকে গুণ করলে সেটা ফাঁকা সেট হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার বলছে মাথা খাটাও, একটা অঙ্ক আছে, বলছে এন অফ এ মানে নাম্বার অফ এ, এর সংখ্যা উপাদান সংখ্যা হচ্ছে 3, এন অফ বি বা নাম্বার অফ বি, বি এর উপাদান সংখ্যা 2, তাহলে এন অফ এ গুণ বি কত। তো আমরা তো আগে দেখে এসেছি যে এ এবং বি এর উপাদান সংখ্যা কি করতে বলছে, না গুণ করতে বলছে। তাহলে এর উপাদান সংখ্যা কত, 3, আর বি এর উপাদান সংখ্যা 2, তাহলে 3 আর 2 গুণ করলে কত হয়, 6 হবে। তাহলে আমরা লিখতে পারি 3 গুণ 2 ইকুয়াল টু 6, হয়ে গেল। সেম ভাবে এন অফ এ, এর উপাদান হচ্ছে পি, বি এর উপাদান কিউ, তাহলে নাম্বার অফ এ গুণ বি, তাহলে কি হবে পি গুণ কিউ, তাই না, সমান পি কিউ। এই আমাদের হয়ে গেল কাজ। আশা করছি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। আবারও বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অল করে রাখো। আর লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করবে ফ্রেন্ডের সাথে, যেন তোমার ফ্রেন্ডরাও তোমাদের সাথে শিখতে পারে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ রয়েছে, ওখানে অবশ্যই তোমরা জয়েন হবে বা লাইক দিয়ে রাখবে নতুন নতুন আপডেটের জন্য। তো আজকের মতো এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।